পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তটা তো অনেকদিন ধরে চলছিল এবং সুজিত বসুকে এর আগেও ডাকা হয়েছিল। তিনি এর আগেও সিজিও কমপ্লেক্সে তিনি এর আগেও ইডির যে অফিস রয়েছে সিজিও কমপ্লেক্সে সেখানে তিনি গিয়েছিলেন। কিন্তু আরও যে একাধিক অভিযোগ উঠছে যে তিনি একাধিকবার হাজিরা এড়িয়েও গিয়েছেন। তাহলে কি কোথাও গিয়ে এই যে একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ভোট আসলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর আনাগোনা বেড়ে যায় ইডি সিবিআই এর মতো, কিন্তু আমরা এবার যেটা দেখছি যে সুজিত বসুকে এবার অ্যারেস্ট করা হলো কিন্তু ভোটের আগে নয়, ভোটের পরে। কোথাও গিয়ে এটাও কি একটা রাজনৈতিক কোনো কারণ রয়েছে যে সুজিত বসুকে তো ভোটের আগেই তাহলে অ্যারেস্ট করতে পারতো ইডি বা সিবিআই, যেটা ভোটের পরে করলো? তাহলে কি এটাও একটা রাজনৈতিক চাল আপনি মনে করেন? প্রথম কথাটা হলো, আপনি যদি বিজেপির ম্যানিফেস্টো ভালো করে দেখেন তাতে কিন্তু এই সিন্ডিকেট এবং কাটমানি রাজের খতমের কথা বলা আছে। শুধু সুজিত বসু নয়, আরো একাধিক তৃণমূল পুরসভার প্রধান, এগুলো দেখবেন ভালো করে, এরা হলো বিভিন্ন পুরসভার এক একজন মাথা। মানে ইনি যেমন সুজিত বোস যেমন বিধাননগর পুরসভার একজন মাথা, এবং এখানে আমি যতদূর জানি সুজিত বোসের সঙ্গে অন্য যে কয়েকজনের নামও মাঝখানে উঠেছিল তারা এখন আবার বিজেপি মুখীও কিন্তু হয়ে যাবার চেষ্টা করছেন। কাজে এটা রাজনৈতিক চাল নাকি সুজিত বোসকে টোপে ফেলে আবার বিজেপিতে ঢুকিয়ে দেওয়ার চাল, এটা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু এটা বিজেপির ম্যানিফেস্টোতে ছিল যে তারা কিন্তু সিন্ডিকেট রাজের খতম করবে, কিন্তু সেই সিন্ডিকেট রাজের বা পুরনিয়োগ দুর্নীতি তো একা সুজিত বোস অভিযুক্ত বলে আমি মনে করি না। উত্তর 24 পরগনা জেলার প্রতিটা পুরসভার প্রতিটা জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে, পুরনিয়োগ দুর্নীতি। কামারহাটি পুরসভার যিনি চেয়ারম্যান তার কথা বলা যেতে পারে এখানে, তারপরে ওখানে অন্যান্য, এখানে যেমন এখানে দক্ষিণ দমদমের কথা বলা হচ্ছে, তেমনি হালিশহর বা ব্যারাকপুর ইত্যাদি অনেক জায়গাকার কথাই বলা যেতে পারে। বড়নগরের কথা উঠেছিল, যেখানে তাপস রায় তার কিন্তু বিজেপিতে যাওয়ার একটা কারণ ছিল এই পুরনিয়োগ দুর্নীতিতে নাম উঠে যাওয়া, ভালো করে বুঝবেন। তো কাজে এটা বিজেপি কি উদ্দেশ্যে করছে, অনেক সময় দেখা যায় গ্রেপ্তার করে আবার ছেড়ে দেয়। কেন গ্রেপ্তার করে কেন ছেড়ে দেয়, তার ভেতরে রাজনৈতিক উদ্দেশ্যটাই বেশি বলে মনে হয়। অপরাধীদের শাস্তি বিজেপি খুব একটা দিয়েছে আমি তো দেখিনি। তো এখন 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 সুজিতের পালা হয়েছে, এরপরে হয়তো তাপস চ্যাটার্জি জিম্বোর পালা হবে, তারপর অন্য কারুর পালা হবে, কি বলে মানে আপনি বলছেন তার মানে লিস্টটা অনেকটা বড়। কিন্তু একটা কথা বলুন, যে সুজিত বসুর নাম তো অনেক আগেই উঠেছিল। কোথা থেকে উঠেছিল? আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে আমরা যখন দেখছিলাম যে অয়নশীলের নাম উঠে এসেছিল। কোথা থেকে অয়নশীলের নাম উঠে এসেছিল না, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে যখন তদন্ত চলছিল তখন সেখানে যে নামগুলো উঠে এসেছিল কুন্তল ঘোষ, তার নাম ধরে অয়নশীল, এবং অয়নশীলের বাড়িতে যখন যান তদন্তকারী আধিকারিকরা তখন সেখানে ডাস্টবিন থেকে কিছু কাগজ পাওয়া যায় এবং সেই কাগজ থেকেই পুরনিয়োগ দুর্নীতি মামলার ঘটনাটা সামনে আসে। আমরা যদি একটু পেছন ফিরে যাই সায়কবাবু, নিশ্চয়ই আপনার সেটা মনে আছে, তখন থেকেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাছের তলায় আসে এই পুরনিয়োগ দুর্নীতি মামলা। ঘটনাটা অনেক দিনকার। তাহলে কি আস্তে আস্তে তদন্তের জাল গোটাচ্ছিল ইডি, এবং সেই কারণেই কি এইভাবে বারবার করে তাদেরকে ডেকে পাঠানো? এবং সুজিত বসু আরেকটা দাবি করেছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি বলেছেন এই যে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া, এই যে বিষয়গুলো সম্পর্কে যখন মিটিং হয়েছে বা যখন ডিসিশন হয়েছে তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এই কথাটা কিন্তু সুজিত বসু বলেছেন, সূত্র মারফত এই খবরগুলো উঠে আসছে। তো কোথাও গিয়ে এই কারণেই কি ইডির তাকে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করা? প্রথম কথা হলো, আগেও আমরা দেখেছি ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করলো, গ্রেপ্তার করলো, ধরে রাখলো, তারপর ছেড়ে দিল, এমনও হয়েছে। কিন্তু পুরনিয়োগ দুর্নীতিতে যদি কারুর নাম সবার আগে আসে তাই সেটার নাম হলো ফিরহাদ হাকিম। উনি ছিলেন বোধহয় পুরমন্ত্রী, ঠিক আছে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই যে উনি জানেন না এমন তো কিছু হয়নি। কাজে শুরুতে মাথাটাকে না ধরে ল্যাজ ধুয়ে ধরা শুরু করেছে। এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে? এটা তো এমনও তো হতে পারে যে এরপরে সুজিত বোস বিজেপিতে যোগদান করে দিলেন, কারণ সুজিত বোসের কাছে প্রচুর টাকা আছে। এবারে হয়তো বা ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, এবং ফিরহাদ হাকিম সংখ্যালঘু মুখ বলে ফিরহাদ হাকিমকে প্রথমে ধরা হলো না, সুজিত বোসকে প্রথম ধরা হলো। কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতির জাল বিরাট বড়, এ শুধু একা সুজিত বোসকে ধরলে হবে না,
এবারে এটা বিধাননগর পুরসভার মধ্যে হবে, দক্ষিণ দমদম পুরসভার মধ্যে হবে, বড়নগর পুরসভার মধ্যে হবে, ওই কলকাতা পুরসভার মধ্যে হবে, এবং তার মধ্যে তৎকালীন তৃণমূল, বর্তমানে বিজেপি অনেকেই জড়িয়ে যেতে পারে। আমি তো একজনকে জানি, সুজিত বোসের ব্যবসায়িক পার্টনার, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন। আপনারা খোঁজ দিয়ে দেখুন কত হাজার কোটি টাকার সম্পত্তি এরা মিলে দখল করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। শুধু পুরো নিয়োগে সুজিত বোসকে বললে হবে না, সুজিত বোস হয়তো কয়েকজনকে রেকমেন্ড করেছেন, যেমন ব্রাত্য বসু করেছেন। আমি তো নিজে জানি ব্রাত্য বসু বেশ কয়েকজনের চাকরির ব্যবস্থা করেছিলেন এরকম পুরসভায়, এরকম তৃণমূলের একাধিক নেতা করেছেন। কিন্তু পুরো মন্ত্রীকে আপনি যদি না ধরেন, তাহলে পুরো নিয়োগ দুর্নীতির জট ছাড়াবেন কি করে? ফলে এই ব্যাপারটা বিজেপি কেন আগে সুজিত বোসকে ধরলো, এই নিয়ে আমার মানে এখনো ডাউট আছে। শুরুতে তো আমার তো মনে হয় ফিরহাদ হাকিমকে ডেকে জিজ্ঞেস করে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, উনি সব জানেন, ওর হাতে সব ফাইল আছে, এবং এবং ফিরহাদ হাকিমকে ডাকা হয়েছিল। এবার হঠাৎ করে বিজেপি অর্ডারটা কেমন যেন গুলিয়ে দিচ্ছে। শুরুতে সুজিত বোস, মানে ও হয়তো বা ওদের মনে হয়েছে বিধাননগরে আমরা ভোট কম পেয়েছি, সুজিত বোসকে যদি নিয়ে আসি তাহলে তৃণমূল ওখানে লিডারলেস হয়ে যাবে। বিজেপি এই লিডারলেস মাথা কাটার কাজটা কিন্তু করে, কিন্তু বিভিন্ন জায়গায় কংগ্রেসের ক্ষেত্রে বা অন্যান্য যে আঞ্চলিক দলের ক্ষেত্রে আমরা এই তেলেঙ্গানাতেও দেখেছি কে আর কবিতাকে বিরুদ্ধে বিজেপি লেগে গেছিল। তো এই মাথা কাটার কাজটা এটা হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। কিন্তু পুরো দুর্নীতি, এটা বিরাট দুর্নীতি, পুরো মন্ত্রীকে না ডেকে কি পুরো পুরো দুর্নীতি নিয়ে কাজ হচ্ছে। সুজিত বোস অবশ্যই যুক্ত, কিন্তু তৃণমূলের যে কোনো পুরসভার চেয়ারম্যানই এতে যুক্ত। কামারহাটির পুরসভার চেয়ারম্যান যুক্ত নন? তাকেও তো ডাকা হয়েছিল। তারপরে বড়নগর পুরসভার চেয়ারপারসন তিনি যুক্ত নন? দক্ষিণ দমদম পুরসভাতে যখন ছিলেন সুজিত বসু, সেই সময়কার কেস এটা, এবং সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ। শায়কবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটু বিস্তারিত পুরো বিষয়টা সম্পর্কে জানি। একবার রাহির কাছে যাই। রাহি এই মুহূর্তে রয়েছে বাংশাল কোর্টে। রাহি, গতকাল আমরা যখন দেখলাম যে সুজিত বসুকে সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো এবং তারপর রাতে তাকে গ্রেফতার করা হলো, সেই সময় তার ছেলে তিনিও কিন্তু সঙ্গে ছিলেন, এবং তার ছেলের যে রেস্তোরাঁ সেখানেও ইডির আধিকারিকরা গিয়েছিলেন, সেই সমস্ত জায়গাগুলো খতিয়ে দেখা হয়েছে। কি কি বিষয়, কি কি অভিযোগ উঠেছে, আমি তোমার কাছ থেকে একটু স্পষ্টভাবে আরো একবার জানতে চাইবো যে স্পেসিফিক অভিযোগগুলো কি কি। দেখো ইন্দিরা, এই যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু দীর্ঘ সময়ের পুরনো। যেমনটা তুমি শুরু করেছিলে যে প্রথমে হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে যখনই ইডি আতশ কাচের তলায় নিয়ে আসে, তখন কিন্তু আরও যে একাধিক স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে আরও যে একাধিক স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, সেই স্ক্যামটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হয়। এবং সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলা গোটা রাজ্যের মধ্যে যদি সব থেকে বেশি কোথাও হয়ে থাকে, তাহলে সেটা হয়েছিল দক্ষিণ দমদম পুরসভার মধ্যে। এবং সেখানে টাকার বিনিময়ে অনেককে চাকরি করিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ উঠছিল। যে সময়ের এই ঘটনা, সেই সময়ে সুজিত বসু ছিলেন হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। তবে সেখানে যিনি চেয়ারম্যান ছিলেন তাকেও কিন্তু ইডিরা নজরে রেখেছিল, কিন্তু তার সম্পত্তি বা তার আর্থিক যে সম্পত্তি, টাকা পয়সার হিসাব, সেই হিসাব কিন্তু অতটা অধিক হয়নি যতটা সুজিত বসুর ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গিয়েছিল।